সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন আসফার হোসেন। আপনাকে স্বাগত সময় সংলাপে। আসলে আজকে আমাদের আলোচনার সঙ্গে থাকবে নজরুল। আচ্ছা, এবং সেই জায়গা থেকে আপনাকে জানতে চাওয়া যে নজরুল নিয়ে আমরা কি বিভ্রান্তি তৈরি করেছি বেশি, নাকি নজরুলকে আমরা বুঝতে চেষ্টা করেছি? বিভ্রান্তি তৈরি করে কি আমরা সময়ের অপচয় করেছি কিনা? এর উত্তরটা তো ঠিক এক বাক্যে দেওয়া সম্ভব না প্রথমত। হ্যাঁ, আর নজরুলকে নিয়ে তো বিভিন্নভাবে ভাবা হয়েছে, এটি সত্য। তবে আমি একটু বিশেষভাবে বলতে চাই যে নজরুলকে নিয়ে যথেষ্ট গদবাঁধা কথার আমরা পুনরাবৃত্তি লক্ষ্য করেছি বেশ সময় ধরে, এবং সনাতন নজরুল সমালোচনাও কিন্তু আমরা সেটাই লক্ষ্য করেছি। নজরুলকে নিয়ে যে খুব বড় ধরনের বৈপ্লবিক কাজ হয়েছে সেটা তেমন ইদানিংকালে হয়েছে সেটা তেমন বলা যাবে না, অন্তত আমার চোখে পড়েনি। তবে তাকে যে বিভিন্নভাবে ভাবা হয়েছে এ তো সত্যি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং ফ্রেম ভেঙে ভাবা হয়নি। হ্যাঁ, এখন কোন ধরনের ফ্রেম কাজ করছে সেটি একটি প্রশ্ন তখন। এবং ফ্রেমটা যেভাবে কাজ করেছে, যেমন ধরা যাক যে নজরুলকে একজন মানবতাবাদী কবি হিসেবে উপস্থিত করার একটা রেওয়াজ রয়েছে। কারণ নজরুল মানুষের গান গেয়েছেন, মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান, এই উচ্চারণ ধরে নজরুলকে একজন মানবতাবাদী কবি হিসেবে উপস্থিত করেছেন। কিন্তু সেটা কি যথেষ্ট? যথেষ্ট না। কারণ এই মানুষ কথাটা নজরুল কিন্তু ফাঁকা বুলি হিসেবে ব্যবহার করেনি। সবাই মানুষ কথাটা ব্যবহার করতে চায়। আমরা জানি রাজনীতিকরা মানুষের কথা বলে, মানুষের নামে কথা বলে। আমরা জানি এমনকি কর্পোরেশনেরও মানুষের নামে কথা বলে। সুতরাং কোন মানুষ? নজরুল যখন মানুষ কথাটা ব্যবহার করছেন তখন কিন্তু শ্রেণীর প্রশ্নকে তিনি উপেক্ষা করছেন না মোটেই। শ্রেণীর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নজরুলের জন্য। নজরুলের মানুষ কারা? তারা হচ্ছে শোষিত মানুষ, কৃষক, শ্রমিক, মেথর, মুচি। হ্যাঁ, তারাই হচ্ছে নজরুলের মানুষ। এবং যেটা বিদ্রোহী কবিতার মধ্যে কিন্তু তার আমরা উপস্থিতি লক্ষ্য করি। সেখানেও নজরুল আমির বেশে উপস্থিত হচ্ছেন একজন বীর হিসেবে, নিঃসন্দেহে বিদ্রোহী হিসেবে তো বটেই। এবং আমি শব্দটা প্রায় 147 বার ব্যবহৃত আমি শুধু হয়েছে। নজরুল নিজে নন, এই আমি শুধু নজরুল নিজে নন, এই না আমি চূড়ান্তভাবে তার নিজের মানুষের সঙ্গে একাত্ম হয়ে, ইতিহাসের সঙ্গে, সমষ্টির সঙ্গে একাত্ম হয়ে, মানুষের সঙ্গে বটেই, কিন্তু সেই মানুষ কারা? সেই প্রশ্নে অবশ্যই বলতে হবে যে শোষিত কৃষক, শ্রমিক, মুচি, মেথর, কামার, চামার, কুলি সহ আপনি যাদেরকে বলেছেন প্রান্তিক জন, তারা। এবং সেই জায়গায় নজরুলের মানবতাবাদটা কিন্তু উদারনৈতিক মানবতাবাদ থেকে আলাদা, এবং সেই জায়গাটাকে কিন্তু আমাদেরকে ধরতে হবে। কারণ মানুষ নামে কথা বলে আমরা অনেক সময় শ্রেণীর প্রশ্ন, জেন্ডারের প্রশ্ন, বর্ণের প্রশ্ন এগুলোকে মুছে ফেলে মানুষ বর্গটাকে এমনভাবে হাজির রাখি যে যে বিরাজমান যে ব্যবস্থাটাকে নজরুল পরিবর্তন করার পরিবর্তনের কথা বলেছেন, যে ব্যবস্থার, সেই ব্যবস্থাটা ওইভাবেই টিকে থাকে। আপনি বললেন যে মানবতার কবি হিসেবে দেখা হচ্ছিল। আবার নজরুলকে আমাদের ভূখণ্ড হিসাবে যদি আমরা দেখি, তাকে বা আমাদের নজরুলকে তো রাজনীতিও অনেক হয়েছে, সেই জায়গাতে নজরুলকে ইসলামের কবি। হ্যাঁ, নজরুল তো নিঃসন্দেহে ইসলামের কবি। এবং এখানে আমি শুধু ইসলামের কবি না, এবং ইসলামের কবি হিসেবে যখন আমি যুক্ত করব তখন আমাকে এখানে এও বলতে হবে যে নজরুলের কাজের এই এলাকাটাও কিন্তু তুলনামূলকভাবে আকর্ষিত। আমরা ইসলামের কবি বলে থেমে যাই, কিন্তু নজরুল যে আরবি এবং ফার্সি সাহিত্যে যে তার অসাধারণ ব্যুৎপত্তি ছিল, শুধু তাই না, আরবি এবং ফার্সি ছন্দ যে তিনি কত ভালো জানতেন, এবং সেই ছন্দগুলোর ব্যবহার যে বাংলায় তিনি দুর্দান্তভাবে করেছেন তা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা নেই। কি কি ছন্দ তিনি ব্যবহার করেছেন আমি সেই ছন্দগুলোর নাম বলি। একটা হচ্ছে মোতাকারিব, মুদ্দারিক, হজজ, রজজ, মাশাকেল। এইসব ছন্দ কিন্তু তিনি বাংলা কবিতায় ব্যবহার করে বাংলা কবিতার ছন্দের ইতিহাসে একটা বিপ্লব ঘটিয়েছেন। এগুলো নিয়ে কিন্তু তেমন আলোচনা নেই। ইসলামকে একটা সীমিত অর্থে ধরে একদল নজরুলকে শুধু ইসলামের কবি হিসেবে যদি প্রতিষ্ঠিত করতে চান সেটা তো ঠিক হবে না, নজরুলের প্রতি অবিচার করা হবে। নজরুল ইসলামের কবি, যেমন হিন্দুদের কি সঙ্গে নজরুলের একাত্মতা ছিল না? তিনি কি শ্যামাসঙ্গীত লেখেননি? আপনি যথার্থই বলেছেন। এবং বিদ্রোহী কবিতার ভিতরে আমরা যে দেখি ইসলাম এবং এই যে তার যে শব্দের ব্যবহার, সেখানে তো কোনো ধর্মীয় বিষয় নাই। উনি সকল ধর্মের থেকে শব্দ নিয়েছেন, সকল সংস্কৃতি থেকে শব্দ নিয়েছেন। সকল সংস্কৃতি বলতে আমরা কি বোঝাই সেটা আরেকটা প্রশ্ন। তো নিঃসন্দেহে তার কাছে ঐতিহাসিকভাবে যা ছিল তার তিনি দুর্দান্ত ব্যবহার ঘটিয়েছেন, এবং সেখানে তো অবশ্যই ইসলাম এবং হিন্দুত্বের প্রশ্ন
মানে মানে আমাদের এই যে মানে প্রাসঙ্গিক। আমরা যদি মাটি এবং ভাষাকে যদি এক জায়গায় নিই, সেখানে ওনার অভিজ্ঞতা যে মাটির, সেই মাটির ভাষা উনি নিয়েছেন, সেটা এটা খুব একটা ভালো কথা বলেছেন, মাটি এবং ভাষা। আমি মনে করি যে নজরুলের কাজকে বোঝার জন্য আমরা 4টা গুরুত্বপূর্ণ এলাকাকে শনাক্ত করতে পারি, এবং এই 4টা গুরুত্বপূর্ণ এলাকায় নজরুল চোখ রেখেছিলেন তার কাজে, এবং শুধুমাত্র তার কবিতায় না, তার উপন্যাসে, তার গদ্যে, তার গল্পে, এমনকি তার প্রবন্ধে প্রবন্ধে। সে জায়গাও যাওয়া যাবে। 4টি এলাকা হচ্ছে, একটা হচ্ছে ভূমি বা মাটি বা জমি, আর একটা হচ্ছে ভাষা, আর একটা হচ্ছে শ্রম এবং দেহ। এই এই 4টি চারটি জায়গা এলাকা। নিয়ে একটু বিস্তারিত বলবেন, বিশেষ করে মাটি এবং ভাষা নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই, নজরুলের মাটি এবং ভাষা। আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে। এবং মাটির প্রশ্ন যখন এলো, প্রথমে আমি যাই বিদ্রোহী কবিতায়, তারপরে জি। নজরুলের একটি প্রবন্ধের কথাও এখানে বলবো, যেখানে তিনি মাটির রূপকটা খুব গুরুত্ব সহকারে ব্যবহার করেছেন। বিদ্রোহী কবিতায় আমরা লক্ষ্য করি যে এর প্রবাহটা মনে হতে পারে যে উল্লম্ব, অর্থাৎ তিনি খোদার আরশ আসন ঊর্ধ্বমুখী ছেদ করে কেবল। ঊর্ধ্বমুখী এর প্রবাহ, এটা মনে হতে পারে। এবং আসলে তো ঊর্ধ্বমুখী একটা অর্থে বটেই, কারণ তিনি তো উপরের দিকে উঠে যাচ্ছেন, পর্বতের চূড়ার কথা বলছেন ইত্যাদি। কিন্তু শেষ পর্যন্ত এর অভিমুখ কিন্তু ভূমির দিকে, এবং কবিতার শেষের দিকে আমরা যখন আসি তখন তিনি ফিরে আসছেন মাটিতে। অর্থাৎ এটি যুদ্ধে যাবার কবিতা যেমন, একইভাবে ঘরে ফেরার, মাটিতে জয় করে ফিরে আসারও কবিতা একই সঙ্গে, তার ইঙ্গিত আমরা বিদ্রোহী কবিতায় লক্ষ্য করতে পারি। এবং সেখানে মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মাটি ছাড়া যে সংগ্রাম সম্ভব না, মাটি যে সংগ্রামের ময়দান, এটিও কিন্তু বিদ্রোহী কবিতায় বেশ স্পষ্ট, এভাবে বলা যায়। এবং সেই জায়গা থেকে ওই, নজরুলের যে আমরা যদি গল্প, উপন্যাস যদি দেখি, আমরা গানের ক্ষেত্রে তো সেই ভূমি সংলগ্নতা তো রয়েছে। যথেষ্ট ভূমি সংলগ্নতা হচ্ছে। আমি বলবো যে 4টি এলাকার কথায় দেহের ব্যাপারও তো নজরুলের গানে আছে। গজলের কথা যদি নজরুলের বলি, গজল ফর্ম নিয়ে কিন্তু যে খুব বেশি কাজ করা হয়েছে তা না, সেখানে কিন্তু দেহেরও উপস্থিতি লক্ষ্য করি। অর্থাৎ 4টা এলাকায় কথা আমাকে আবারও বলতে হবে, আমি আরেকবার ইচ্ছা করেই রিপিট করছি, সেটা হচ্ছে ভূমি, ভাষা, শ্রম এবং দেহ, এবং 4টি পরস্পর সম্পর্কিত। এবং এখানে এও যুক্ত করতে চাই যে যারা উপনিবেশবাদ বিরোধী কবি এবং সাহিত্যিক, বিশেষ করে তৃতীয় বিশ্বে আছেন, তারা কিন্তু এই 4টি এলাকার উপর চোখ রেখেছেন। এই 4টি এলাকাকে তাদের কাজে, বিভিন্ন অভিজ্ঞতা এবং অনুষঙ্গে উপস্থিত করেছেন। এবং নজরুল, আমি মনে করি যে 20 শতকে তাদের মধ্যে সবচাইতে এগিয়ে থাকার ব্যাপার আছে। এবং এবং নজরুলের যে বিষয়টি, নজরুল তো কোনো দিকে তাকিয়ে তার কাজগুলো করেননি। তাকিয়ে বলতে হচ্ছে পশ্চিম পূর্ব কোনো দিকে নেই উনি, ওনার তিনি আন্তর্জাতিকতাবাদী তো ছিলেনই। তিনি যেমন ধরেন, একটা আন্তর্জাতিকতাবাদ নজরুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তিনি সাম্যবাদী ছিলেন। আমরা যদি নজরুলকে সাম্যবাদী না বলি, তাহলে নজরুলের প্রতি অবিচার করা হবে। তার নিজেরই কাব্যগ্রন্থ আছে, তার নাম হচ্ছে সাম্যবাদী, এবং সেখানে তিনি বারবার বলছেন, আমি গাহি সাম্যের গান। সাম্য তো নিশ্চয়ই, তার আদর্শটা হচ্ছে সাম্যবাদী আদর্শ। নজরুলের নিজের কাজের প্রতি যদি আমরা বিশ্বস্ত থাকি, কিন্তু পাশ্চাত্যমুখিতা না, এই সাম্যবাদটা হচ্ছে একজন ক্রিয়েটিভ, একজন সৃজনশীল মানুষের সাম্যবাদ। এটি কিন্তু ঠিক তত্ত্ববাগীশের কথার ভেতর দিয়ে যে সাম্যবাদ, সেটি না, প্রাকৃতিক। হ্যাঁ, এবং এটি হচ্ছে তার নিজের অভিজ্ঞতা জাত এবং ইতিহাস চেতনা জাত সাম্যবাদ। এবং এখানে আমি আরেকটু যুক্ত করতে চাই যে যখন মুক্তির প্রশ্ন এলোই, সার্বিক মুক্তির প্রশ্ন এলো, 1922 সালে তিনি ধূমকেতু পত্রিকা যখন সম্পাদনা করছেন, সেই ধূমকেতু পত্রিকার পাতায় তিনি লিখেছিলেন যে আমরা এখন ভারতের পূর্ণ স্বাধীনতা চাই। ভারতের এক অনুপরমাণু পরাধীন থাকবে না, আমরা আবেদনে নিবেদনে কোনো কাজ হবে না, আমরা ভারতের পূর্ণ স্বাধীনতা চাই। শুধু স্বাধিকারের কথা বলছেন না, স্বরাজ টরাজ বুঝি না, এই কথাটাও তিনি বলেছেন। তিনি চাচ্ছেন পূর্ণ স্বাধীনতার যে ডাক, এই পূর্ণ স্বাধীনতার ডাক নজরুল দিচ্ছেন এমন এক সময় যখন তার সমসাময়িকদের কেউই ওই ডাকের ধারে কাছে যায়নি। তার সমসাময়িকদের কেউ, এমনকি রাজনীতি মনস্ক যারা লেখক, তাদের ধারে কাছে যায়নি। আর তার সমসাময়িকদের কথা বলতে গেলে অবশ্যই আমাকে বলতে হবে বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদে, এদের কথা, সুধীন দত্ত, এদের কথা। এবং জীবনানন্দ দাশ বাদে বাকি যে পার্থক্য, আচ্ছা ঠিক আছে, থাকি এখানে থাকে এই জায়গাটায় যে আমরা ওই যে 30-এর দশক বলেন বা ওই সময়কালে আপনি কবি, আপনি লেখক কিনা, সেই
বিষয়টি সত্যায়িত করার দায়িত্ব নিয়েছিলেন বুদ্ধদেব বসু। নিঃসন্দেহে সেই জায়গা থেকে নজরুল ইসলামকে উনি কিভাবে সত্যায়িত করেছিলেন? নজরুল ইসলাম সম্পর্কে উনি 1944 সালে একটা সমালোচনামূলক প্রবন্ধ লিখেছিলেন, এবং সেখানে বুদ্ধদেব বসু বলেছিলেন যে নজরুলের কবিতায় হইচই, আচ্ছা। এবং নজরুল লিখেছে বালকের মতো, এবং তাই তিনি বাড়েননি, এইসব কথা আছে। যদিও কিছুটা প্রশংসা আছে নজরুলের, এবং লক্ষ্য করেন যে নজরুলের যখন প্রশংসা করছে আবার সেক্ষেত্রে বুদ্ধদেব বসু আমাদের জানাচ্ছেন যে যখন তার হইচই কাব্যমণ্ডিত হয় তখন নজরুলকে কিপলিং এর সঙ্গে তুলনা করা যায়। তাহলে আপনি দেখেন যে কবি আর পেলেন না, নজরুল তুলনা করছেন, নজরুলকে তুলনা করছেন কিপলিং এর মতো একজন মাইনর কবির সঙ্গে, এবং যে কিপলিং তার বর্ণবাদী অবস্থান থেকে সাদা মানুষের বার্ডেনের কথা বলেছিলেন, সে করি না। এবং নজরুলকে সাম্যবাদী বলে থেমে যাই, কিন্তু মার্কসের সাথে নজরুলের কি সম্পর্ক? মার্কসের নাম কি নজরুল আদৌ কি ব্যবহার করেছিলেন, এরকম একটা প্রশ্ন আসে। হ্যাঁ, করেছেন, এবং সেটি আবারও বলবো বর্তমান বিশ্ব সাহিত্য প্রবন্ধে সেখানে নজরুল মার্কসকে ঋষি বলছেন, এবং বলছেন যে এই ঋষির মারণ মন্ত্রে, নজরুলের ভাষায়, নজরুলের শব্দ, মারণ মন্ত্রে যে বিপ্লব ঘটেছে সে বিপ্লবের কথা বলেছেন, এবং সেই প্রসঙ্গে নজরুল কিন্তু লেনিনের প্রসঙ্গ নিয়ে এসছেন, এবং সেখানে মার্কসকে তিনি অবশ্যই সাধুবাদ জানাচ্ছেন, গ্রহণ করছেন, আঁকড়ে ধরছেন, এটি অত্যন্ত স্পষ্ট। এখানে আরেকটা কথা বলা উচিত, সেটি হচ্ছে যে 1921 সালে তিনি তো বিদ্রোহী কবিতা লিখলেন, ঠিক সেই সময় তিনি মুজাফফর আহমদের সঙ্গে মিলে তিনি কি করার চেষ্টা করেছেন, কমিউনিস্ট পার্টি তৈরি করার চিন্তা ভাবনা করছিলেন। অর্থাৎ তার চিন্তা ভাবনার মধ্যে কমিউনিস্ট পার্টি তৈরি করার ব্যাপার ছিল। আর কমিউনিস্ট পার্টি তৈরি করার বিষয়ের সাথে মার্কসের যে এক ধরনের সম্পর্ক থাকবে সেটা তো স্বাভাবিক। মার্কসকে কতটা বোঝা হয়েছে সেটি আরেক প্রশ্ন, কিন্তু এক ধরনের সম্পর্ক তো থাকাটা স্বাভাবিক, এটি বলা দরকার। আর একটা হচ্ছে যে নজরুল কমিউনিস্ট ম্যানিফেস্টো খুব ভালো করে পড়েছিলেন। এটা এই কারণে পড়েছিলেন যে নজরুলের কিন্তু বন্ধু ছিল সৌমেন্দ্রনাথ ঠাকুর। এই সৌমেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দু একটা কথা দ্রুত বলে রাখা দরকার। ইনি রবীন্দ্রনাথের ভাতুষ পুত্র না, পৌত্র। সেই, এবং এই সৌমেন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম শুধু কমিউনিস্ট ম্যানিফেস্টো বাংলায় অনুবাদ করেছেন তা না, প্রথম বই লিখেছেন লেনিনের উপর, ইনি প্রথম বই লিখেছেন রোজা লুক্সেমবার্গের উপর, প্রথম বই লিখেছেন গান্ধীর উপর। তো এই সৌমেন্দ্রনাথ ঠাকুরের বন্ধু ছিলেন নজরুল। নজরুলকে কিন্তু অত্যন্ত সম্মান করতেন সৌমেন্দ্রনাথ ঠাকুর, এবং সৌমেন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে এসেও মার্কস নিয়ে নজরুলের জানাশোনা তো হয়েছে বটেই। এবং তিনি একজন সৃজনশীল যে কবি, একজন সৃজনশীল মানুষ যেভাবে মার্কসকে ধারণ করে সেইভাবে তিনি তাকে ধারণ করেছেন। নজরুল নিয়ে আলোচনা করতে চাই, একটু আপনার কাছে নজরুলের সাংবাদিকতা নিয়ে যদি একটু শুনতে চাই। সৃজনশীল ভাবে সাংবাদিক, হ্যাঁ, এবং নিজের মতো করে সাংবাদিকতার সাথে কবিত্ব এবং রাজনীতি একসঙ্গে মিশিয়েছেন, এবং দুটো পত্রিকা নিদেন পক্ষে তিনি সম্পাদনা করেছেন, একটা হচ্ছে ধূমকেতু এবং আরেকটা লাঙ্গল। নজরুল আসলে যে কোন পরিচয় নিয়ে, মানে তার বহুমাত্রিকতার কোন দিকটি নিয়ে কথা বলা যায়, অনুবাদ নিয়ে যদি শুনতে চাই। হ্যাঁ, নজরুল তো আমি মনে করি যে অত্যন্ত অত্যন্ত শক্তিশালী, সৃজনশীল, অনবদ্য অনুবাদক, এবং নজরুলের অনুবাদ নিয়ে আমরা খুব একটা বেশি কথা বলি না। আমি ওমর খৈয়ামের অনেক অনুবাদ পড়েছি, পড়ার সুযোগ হয়েছে, অনেকেই ওমর খৈয়াম অনুবাদ করেছেন, কিন্তু নজরুলের অনুবাদ আমার কাছে সর্বশ্রেষ্ঠ মনে হয়েছে। শুধু তাই না, আমরা তো হাফিজের গজলের কথা বলি, কিন্তু রুবাইয়াতে হাফিজ নামে নজরুল কিন্তু একটা মানে অনুবাদ গ্রন্থ বের করেছিলেন সেই সময় 30-এর দশকে, এবং সেই অনবদ্য অনুবাদ। এবং একটা উদাহরণ দেই সেই অনুবাদ থেকে, একটা কিছু পংক্তি হলে যে বুক হতে তার পিরান খোলে শ্যামাঙ্গী এই তন্নি যখন, ঠিক উপমা পাইনি খুঁজে সে মাধুরী দেখায় কেমন, এমনি তরল রূপক তাহার বুকের তলে হৃদয় দেখায় পুকুর তলে সুডল নুড়ি যেমন। এটি হচ্ছে হাফিজ থেকে নজরুল অনুবাদ করেছেন বাংলায়, এবং চমৎকার অনুবাদ, হাফিজের অনুবাদও চমৎকার। এখানে আরেকটু যুক্ত করার দরকার, উনি আরবি কবিতা অনুবাদ করেছেন, এবং কাব্য আমপারা অর্থাৎ কোরআন শরীফের সূরার বেশ কিছু সূরারও তিনি অনুবাদ করেছেন, এবং তার সূরা ফাতিহার অনুবাদ এবং সূরা ইখলাসের অনুবাদ এত অনবদ্য যে আমার এক বন্ধু বলেছিল এক সময় যে দুটো কবিতা যদি সে নামাজে পড়ে, দুটো যদি আরবিতে না পড়ে বাংলায় পড়েন, তাহলে মনে হয় আল্লাহ অখুশি হবেন না। আপনার কাছ থেকে তার সঙ্গীত সম্পর্কে জেনে নিতে চাই, কারণ আমি পরের পর্বে অন্য একটা প্রসঙ্গে যেতে যে নজরুলকে নিয়ে। নজরুলের সঙ্গীতের প্রধান বিষয়টা হচ্ছে, যেটা আমি মনে করি, সেটি হচ্ছে তার গজল, এবং তিনি গজলে একটা বিপ্লব
নিঃসন্দেহে নিয়ে এসছেন। এবং সঙ্গীতের ক্ষেত্রে, বিশেষ করে সুরের ক্ষেত্রে, তিনি যে কতগুলো বেসিক রাগের উপর ভিত্তি করে তার যে ভেরিয়েশন, এবং সেই ভেরিয়েশন কত দূর পর্যন্ত যেতে পারে তার প্রমাণ অবশ্যই রেখে গেছেন। এবং অনেকে মনে করেন যে নজরুলের কবিতা, আমি তাদের সঙ্গে একমত না, যে কবিতা না থাকলে শুধু যদি গানই থাকতো তারপরে নজরুল বেঁচে থাকতেন। তারপরেও হ্যাঁ, এর মধ্যে এক ধরনের সত্য আছে, কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত বড় মাপের সঙ্গীতকার, সুরকার, নিজে গাইতেনও। হ্যাঁ, এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, তিনি শুরু করেছিলেন তার জীবন কিন্তু লেটো গান দিয়ে। এর কিন্তু একটা ধারাবাহিকতা কিন্তু আমরা লক্ষ্য করি নজরুলের প্রায় সারা জীবনে। মানে সারা জীবন বলতে তার খুব অল্প সময়, মাত্র 24 বছর ছিল তার সৃষ্টিশীল জীবন। 1919 সাল থেকে 1942 সাল পর্যন্ত তার প্রথম ধরেন 12 বছর গেছে শুধুমাত্র কবিতা লিখে, পরের 12 বছর তিনি সঙ্গীতে ডিভোট করেছেন। সুতরাং নিঃসন্দেহে তার সঙ্গীত। আমরা বিরতিতে যাচ্ছে, এসে জানতে চাবো যে আপনার নজরুল, আচ্ছা আপনাকে, আপনার ব্যক্তিগত আসফার হোসেনকে কিভাবে আলোড়িত করে নজরুল? নিঃসন্দেহে প্রাসঙ্গিক, এবং আমার নজরুল হচ্ছে বর্তমান সময়ের নজরুল। তাই আমি নজরুলকে এইভাবে দেখি যে নজরুল শুধু বিদ্রোহী কবি না, তিনি বিপ্লবী কবি। এবং এই বিপ্লবী রাজনীতির যে প্রয়োজনীয়তা আমি বর্তমান সময়ে খুব অনুভব করি, কারণ আমরা তো অনেক সময় ধরে আমাদের এই মূলধারার রাজনীতির ভেতরে থেকে কি অবস্থায় এসেছি সেটা তো দেখতেই পাচ্ছি। এবং বড় ধরনের পরিবর্তন ছাড়া যে বাংলাদেশের মুক্তি সম্ভব না। বাংলাদেশ তো এখনো, বাংলাদেশের অধিকাংশ মানুষের মুক্তি ঘটেনি, কৃষকের মুক্তি ঘটেনি, শ্রমিকের মুক্তি ঘটেনি, এবং এগুলো তো অসমাপ্ত রয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে নজরুলের যে বিদ্রোহী কবিতা আমি মনে করি বারবার পাঠ করা যায়, এবং এটা বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। আমি এই মুহূর্তে নজরুল নিয়ে কাজ করছি, সেটি হচ্ছে তুলনামূলক সাহিত্যের এলাকায় নজরুল। আমি একটা বই লেখার চেষ্টা করছি, যেখানে আমি দেখাবার চেষ্টা করছি যে নজরুলকে সনাতন নজরুল সমালোচনায় অভ্যাসবশত ইংরেজ কবিদের সাথে তুলনা করা যায়, বিশেষ করে বায়রন এবং শেলির সঙ্গে তুলনা করা হয়। কিন্তু যেমনভাবে তুলনা করা হয় যে মনে হয় যে নজরুলকে তাদের সঙ্গে তুলনা করলে নজরুল যেন জাতে ওঠে। কিছু কিছু ক্ষেত্রে কিছু সাদৃশ্য লক্ষ্য করা যেতে পারে, কিন্তু ভুলে গেলে চলবে না যে বায়রন এক সম্পূর্ণ অন্য মেজাজের কবি, একজন ইংরেজ অভিজাত বিদ্রুপ প্রবণ কিন্তু সনাতন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কবি। আর নজরুল হচ্ছে একেবারে গ্রামীণ প্রলেতারিয়াত থেকে উঠে আসা কবি। বাংলা সাহিত্যের প্রথম কবি যিনি গ্রামীণ প্রলেতারিয়াত থেকে এসেছেন তিনি হচ্ছেন নজরুল। এই নজরুলের সঙ্গে বায়রনের তুলনা খুব হাস্যকর। দ্বিতীয়ত শেলির সঙ্গে তুলনা করা হয়। হ্যাঁ, শেলি শ্রেণীহীন সমাজের একটা স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তিনি তার স্বপ্নটা ঠিক নজরুলের ভাষ্য অনুসারে, নজরুলের নিজের ভাষ্য অনুসারে, শেলি তো গগনবিহারী, আকাশের কবি, তিনি মাটির কবি না। তো সেই ক্ষেত্রে এই তুলনাগুলো খুব অযথার্থ মনে হয়। এগুলো আসলেই এক ধরনের উপনিবেশবাদী যে নন্দন তত্ত্ব, তার যে প্রভাব, সেই প্রভাবটা আছে আমাদের উপর, সেটিকে কিন্তু করে আমার মনে হয় এটা ভাঙা দরকার। এবং সেই কারণে আমি মনে করি যে নজরুলকে যদি তুলনা করতেই হয়, তাহলে নজরুলকে তুলনা করা যেতে পারে তৃতীয় বিশ্বের, অর্থাৎ এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার একাধিক লড়াকু বিপ্লবী কবিদের সঙ্গে, যেমন এল সালভাদরের রোকে ডাল্টনের সঙ্গে, কিংবা পুর্তো রিকোর হুলিয়া দ্য বুর্গোজের সঙ্গে, কিংবা গোয়াতেমালার ওতো রেনে কাস্তিওর সঙ্গে, কিংবা মাহমুদ দারবিশ, প্যালেস্টিনিয়ান কবি মাহমুদ দারবিশ এবং রশিদ হাসানের সঙ্গে, এমনকি আমাদের পাকিস্তান পাবলো নেরুদার সঙ্গে, পাকিস্তানের কবি ফয়েজ আহমেদ ফয়েজ এবং বালাক খানের সঙ্গে। নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে একটা সম্পর্ক ছিল, শ্রদ্ধার সম্পর্ক ছিল নজরুলের দিক থেকে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আমরা এই বাংলাদেশে, আমরা যদি ৭১ পরবর্তী বা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় কালে আমাদের বুদ্ধিভিত্তিক শ্রেণী বা নজরুল চর্চার ক্ষেত্রে এসে রবীন্দ্রনাথ আর নজরুলকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে? না, ওটা তো একটা লক্ষ্য করা গেছে, এক ধরনের রাজনীতি আছে যে নজরুলকে রবীন্দ্রনাথের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে আমরা নজরুলকে বড় কবি করব, এবং বা রবীন্দ্রনাথকে বড় কবি করব, নজরুলকে হাস্যকর করব। এগুলো আসলে অত্যন্ত নিম্নমানের কাজ বলে আমি মনে করি। এগুলো খুব প্রোডাক্টিভ কাজ বলে আমার কাছে মনে হয় না। এটা হচ্ছে একজনকে এইখানে রেখে আরেকজনকে এইখানে রেখে একটা বিশেষ উদ্দেশ্য তুলনার জায়গায় আনারই কোনো প্রয়োজন নেই। ক্ষেত্র বিশেষের তুলনা হতেই পারে, কারণ তার দুজনে কবি। ক্ষেত্র বিশেষের তুলনা যে একদম হবে না তা তো না, আমি সেটার বিরুদ্ধে না। কিন্তু তুলনা করে আমরা কোন জায়গায় যাচ্ছি সেটি হচ্ছে প্রশ্ন। তুলনা তো করাই যেতে পারে, সেটা ক্ষেত্র বিশেষ আপনি যেটা বললেন। হ্যাঁ,
কোনো ক্ষেত্র বিশেষে ক্ষেত্রে তুলনা তো করাই যেতে পারে। আর স্বদেশীর বিষয়ে রবীন্দ্রনাথের ব্যাপারে আমাদের অনেক সময় প্রশ্ন থাকতেও পারে। আমরা যে আমাদের মহারথীদের নিয়ে কোনো প্রশ্ন তুলবো না, প্রশ্ন তাও তো তোলাই না। যায়, প্রশ্ন তোলাই যায়, কারণ আমাদের তো মহারথীদের নিয়ে প্রশ্ন করলে বলবে যে এটা তো ঠিক না। এরকম তো আমাদের সংস্কৃতির ভেতরেই জি। আছে, আমাদের সংস্কৃতির ভেতরেই যেন একটা হায়ারার্কি এরকম ভাবে তৈরি তৈরি করা করা হয়ে গিয়েছে। হয়ে গেছে। কিন্তু সেটার প্রশ্ন তো এবং থাকতেই সেই জায়গা পারে। থেকে আমাদের নজরুল চর্চাকে আপনি কিভাবে দেখেন বাংলাদেশের নজরুল? বাংলাদেশের নজরুল চর্চা আমি তো মনে করি গুটি কয়েক মানে ব্যতিক্রম বাদে এক ধরনের গদবাঁধা চর্চা চলছে। এর চক্রের মধ্যে আরেকটা আছে। কারণ হচ্ছে যে আমাদের যে সমালোচনা সাহিত্য, সেই সমালোচনা সাহিত্য যে প্রোটোকলগুলো, এই প্রোটোকলগুলো এখনো বেশ পুরনো এবং ক্ষেত্র বিশেষে উপনিবেশবাদ প্রভাবিত। মানে উপনিবেশবাদী যে নন্দন তত্ত্ব এবং কাব্যতত্ত্ব, এগুলো কিন্তু এখন যথেষ্ট প্রভাব বিস্তার করে আছে। আবারও ৩০ আধুনিকতাবাদীদের কথা এখানে উল্লেখ করা দরকার, কারণ তাদের যে প্রভাব, সেই প্রভাবটা যে সম্পূর্ণ কাটিয়ে উঠেছে অনেকে তাও না। তাদেরই দেয়া প্রোটোকল ব্যবহার করে নজরুলের কবিতা আলাপ করা হয়, তারপর রবীন্দ্রনাথের কবিতা আলাপ হয়। এটি হচ্ছে আর একটি সমস্যা। এবং যেহেতু নজরুলের কাজের বৈচিত্র্য আছে, যে কথা আমরা শুরুতেই বলেছিলাম, সেই বৈচিত্র্যের কারণে নজরুলের ক্ষেত্রে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক যে আমরা কোন নজরুলের কথা বলছি এবং কেন বলছি সেই নজরুলের কথা। এই দুটো প্রশ্ন খুব প্রাসঙ্গিক, এবং এই দুটো প্রশ্ন যদি আমরা অ্যাড্রেস করি, তখন আমরা কে কোন অবস্থান থেকে নজরুলকে দেখছে সেটাকেও চিহ্নিত করতে পারি। এটা বলার পর এটা বলা দরকার যে নজরুল নিয়েও তো আমরা চূড়ান্ত দৃষ্টান্তে শেষ কথা বলতে পারবো না বলেই নজরুলকে নিয়ে কথা থেকে যাবে, নজরুলকে নিয়ে কথা চলবে, নজরুলকে নিয়ে আরো আলোচনা হবে, ভবিষ্যৎ প্রজন্ম নজরুলকে নিয়ে। আপনি কিভাবে নজরুলের সঙ্গে পরিচিত হবেন সেটা আপনার আমার দৃষ্টিভঙ্গির বিষয়, দেখার বিষয়, আলোচনার বিষয়। এক অর্থে তো বটেই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমার। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ তুষার। দর্শক যারা ছিলেন আজকে নজরুল বিষয়কে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।